সেটা নিয়ে কাজ চলছে। আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন যে বাংলাদেশের একটা বড় সংকটের জায়গা হচ্ছে বিতরণ ব্যবস্থা। আগে এটা হয়েছে, বিতরণ ব্যবস্থা তৈরি হয়ে গেলে সেটার সাথে হয়তো কারো স্বার্থ থাকে, কিন্তু কন্টিনিউ করা যায় না, জন্য বিতরণ ব্যবস্থাকে অবহেলা করা হয়েছে। এই যে আমরা প্রায় অনেক সময় বিদ্যুৎ থাকে না, আমরা কমনলি বলে ফেলি লোডশেডিং, সবসময় কিন্তু এটা লোডশেডিং। লোডশেডিং হচ্ছে সেটা যে এখানে আমাদের উৎপাদন ঘাটতি থাকে, তাই আমি ঠিক মতো দিতে পারছি না। আরেকটা ঘটনা ঘটে আমাদের দেশে অনেক, সেটা হচ্ছে বিতরণ ব্যবস্থার দুর্বলতার কারণে, কোনো বিতরণ ব্যবস্থার সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে, তখনও আমাদের বিদ্যুৎ থাকে না। এই সংকটটাও আছে। সুতরাং এই কাজটা সরকার কাজ করার দিকে এগিয়ে নিয়েছে। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজির মূল্য 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা করা হয়েছে। আর বৃদ্ধির কথা তো আমরা স্পেশাল ব্রিফিং এ জানিয়েছি। ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়নি, যেটা সাধারণ জীবনকে সবচেয়ে বেশি এফেক্ট করে। আর অন্যগুলো বাড়ানোটা হয়েছে খুবই নমিনাল 5 টাকা। এটা এখনো বৈশ্বিক বাজারের তুলনায় বাংলাদেশে আমরা যদি বলি কম আছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অফ কমিশনার নিয়োগ করা হয়েছে। আমরা আশা করি এর মাধ্যমে শেয়ার বাজারে সুস্থ ধারা ফিরে আসবে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠবে। এমনিতে একটা গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসে, দায়িত্বে আসে, তখন মানুষের আস্থা থাকে সেই সরকারের উপরে। এবং আমাদের বিএনপি সরকার যখনই দায়িত্বে ছিল, কখনো শেয়ার বাজারের যে মারাত্মক ম্যানিপুলেশন গুলো হয়েছে আওয়ামী সরকারের সময়, মানে তাদের সাথে একজনের সিনোনিমাস ছিল। এটা 96-তে যখন এসছে তখন হয়েছে, 2009 যখন ক্ষমতায় এসছে তখনও হয়েছে। সেই প্রবণতা এই সরকারের অতীতে কখনো ছিল না, কিন্তু এই যে হারানো যে আস্থা, সেটা ফিরিয়ে আনবেন আমরা সেই আশা করতেই পারি। অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে 4টি বড় প্রকল্পে $1.4 বিলিয়ন অর্থায়ন সহযোগিতা নিশ্চিত করা হবে। আপনারা জানেন 11 জুন আমরা পরবর্তী মিটিংয়ের আগে 11 জুন বাজেট স্থাপিত হবে সংসদে। সেটা নিয়ে নিশ্চয়ই প্রচুর কথা হবে এবং অর্থ মন্ত্রণালয় এটা নিয়ে আলাদা ব্রিফিং করে এবং তারপরও যে কোনো ধরনের পরবর্তী ব্রিফিং করে এটা কথা বলছে। শিক্ষা মন্ত্রণালয় 7 জুন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনক্লুশন অফ স্কিল বেসড এডুকেশন ইন ন্যাশনাল ইউনিভার্সিটি কারিকুলাম। খেয়াল করবেন, আমরা এই আলাপটা দীর্ঘদিন থেকে করেছি, যখন এই সরকার দায়িত্ব আসেনি, আগের রেজিমের সময়। সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষার একটা মৌলিক সংকট হয়েছে, এটার মানের পতন হয়েছে একদিকে, অপরদিকে এমন ভাবে শিক্ষা ব্যবস্থাটাকে করা হয়েছে যেটা দক্ষতা তৈরি করছিল না, মানুষের দক্ষ হিসেবে তৈরি করা। এটার ফল যেটা হয়েছে, প্রচুর বেকার মানুষ উৎপাদন করেছে আমরা। আমাদের সরকার দায়িত্ব আসার আগে যখন ম্যানিফেস্টো দিয়েছে, আপনারা যেটা পড়েন দেখবেন দক্ষতা উন্নয়নকে, সেটা বিভিন্ন লেভেলে, পড়াশোনার যিনি করছেন তার দক্ষতা, যিনি পড়াশোনা কম করেছেন বা করছেন না তার দক্ষতা, এটাকেই ফোকাস করা হয়েছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী থাকার মাধ্যমে এই বার্তাটাও দিয়েছেন। এবং এই তথ্য আপনারা হয়তো অনেকে শিক্ষা মন্ত্রণালয় এটাও দেখেছেন, 6ষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষার ব্যাপারেও কারিকুলামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 4 জন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়। প্রায় 22 লাখের বেশি স্কুল শিক্ষার্থী টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এতে 65,343টি বালক দল এবং খুবই ইন্টারেস্টিং 65,321টি বালিকা দল অংশগ্রহণ করে। একদম সমান সংখ্যক বালিকা দল ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী স্কুলে, সেটা প্রাইমারি এবং সেকেন্ডারি সব স্কুলে, ঈদের ছুটির পর প্রথম দিন যে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করেছে, তার মধ্যে একটা বৈঠক ছিল 3টা মন্ত্রণালয়, আমি ছিলাম সেখানে। তিনি এই নির্দেশনা দিয়েছেন, প্রাথমিক তো বটে এবং সেকেন্ডারি সব জায়গায় শিশুদেরকে খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কর্মকাণ্ডের মধ্যে যত বেশি সম্ভব তাদেরকে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। আমি এখানে আসার আগে সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা বৈঠক করেছি ডিসিদের সাথে অনলাইন। সেই বৈঠকেও ইনফ্যাক্ট আমরা এই নির্দেশনাটাই দেওয়ার চেষ্টা করেছি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আমাদের উপজেলাতে হেলথ কমপ্লেক্স গুলো আছে, তার মধ্যে মাত্র 8টা উপজেলায় 100 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল। আমাদের সরকার, এই সরকার এটা বাকি সব
31 শয্যা 50 শয্যা, মানে দুরকম ভাবে থাকে, 31 শয্যা আছে 50 শয্যা আছে, সবগুলোকেই 101 শয্যায় উন্নীত করা হবে। মোট 434টি উপজেলা আছে। এটা খুবই জরুরি ব্যাপার। আমি বিদ্যুৎ জ্বালানি ব্রিফিং এর দিন বলেছিলাম, হেলথ ইজ এ প্রবলেম, আমাদের দেশের মানুষের সিরিয়াস প্রবলেম। আমি নিজে ডাক্তার হবার কারণে এবং আমি বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালটায় পড়াশোনা করেছি, ইন্টার্নশিপের সময় কাজ করেছি ঢাকা মেডিকেল কলেজে। মানে মানুষের দারিদ্র্য এবং সেটা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কতটা ব্যারিয়ার তৈরি করে সেটা আমরা দেখি। আর আমরা আরেকটা ঘটনা ঘটে যে কারণে উপজেলা এই হসপিটালগুলো খুবই জরুরি, সেটা হচ্ছে আমরা এগুলোকে টারশিয়ারি লেভেল হসপিটাল বলি, মেডিকেল কলেজ হসপিটালগুলো। মানে আমরা অনেক সময় প্রাইমারি বা সেকেন্ডারি ডিজিজ নিয়ে এই হসপিটালগুলোতে চলে আসি, কারণ বাড়ির পাশে যে হসপিটালটা আছে উপজেলা হসপিটাল, সেখানে আসলে ঠিকমতো চিকিৎসা পাওয়া যায় না, কোনো পাওয়া গেলে বেড পাওয়া যায়। সুতরাং আমরা যদি ওই জায়গায় মনোযোগটা দিতে পারি, ঢাকামুখী যে মানুষের স্রোত সেটা কমানো যাবে, মানুষ সহজে কম খরচে চিকিৎসা পাবে। ধরুন ঢাকা মেডিকেল কলেজে যে রোগী আসেন, তিনি এসে এখানে বিনা খরচে চিকিৎসা পাবেন, কিন্তু তার এখানে আসা, তার পরিবারের কারো থাকা, সব মিলে এটা কিন্তু খুবই সময়, অর্থ সবকিছুরই বড় বড় ঝুঁকি তৈরি করে। সুতরাং আমরা আবারও বলছি, দেশের সব উপজেলা হেলথ কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করা হবে। আবার একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত মাত্র 8টা উপজেলা এটা আছে। ডেঙ্গু রোগজনিত পরিস্থিতির কথা চিন্তা করে ডেঙ্গু ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট জাতীয় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আপনারা জানেন, এই বর্ষার সময় ডেঙ্গুর প্রবণতা বাড়ে। গত কয়েক বছর বাংলাদেশের ডেঙ্গু প্রবণতা বৃদ্ধির একটা লক্ষণ দেখা গিয়েছিল। ডেঙ্গু আগে যতটা ডেডলি ছিল, ফেটাল ছিল না থাকলেও এখনো মৃত্যুর খবর পাওয়া যায়। আমরা খুবই চেষ্টা করব এই জিনিসটাকে যতটা সম্ভব ঠেকিয়ে রাখা যায় সেটা। আর ঠিকঠাক মতো ডায়াগনোজ করা গেলে এবং প্রাথমিকভাবে চিকিৎসা নিশ্চিত করা গেলে মৃত্যু ঠেকানো সম্ভব। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক নিরাপত্তা জোরদারে দুর্ঘটনা প্রবণ মহাসড়কে কনফ্লিক্ট ব্লাইন্ড স্পট মিরর স্থাপন এবং মেডিকেল টিম ডগ টেস্ট করছে। দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে চুক্তি স্বাক্ষরিত হবে। কৃষি মন্ত্রণালয় আওতাধীন বিএডিসি এবং বিএমডিএ কর্তৃক ইতিমধ্যে 477.41 কিলোমিটার খাল নালা খনন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 13টি প্রকল্প হতে 5,77,570টি বৃক্ষরোপণ করা হয়েছে। আপনারা জানেন, এই খাল খনন এবং বৃক্ষরোপণ দুটোই এই সরকারের ঘোষিত প্রায়োরিটি, সেটা এগিয়ে চলছে। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রামিসা হত্যা মামলার বিচার দেশের ইতিহাসে নজিরবিহীন দ্রুততায় সম্পন্ন হয়েছে। মাত্র 6 কার্য দিবসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা সম্ভব হয়েছে, যা বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঘটনাটা ঘটেছিল 19 মে। এই দেশে এই রকম একটা ঘটনা ঘটেছে, কোন সরকার কেউ চাইবে না, বিশেষ করে জনগণের জন্য কাজ করতে চাও সরকার, এরকম ঘটনা ঘটুক। তারপরও কখনো কখনো ঘটনা ঘটে যায়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেথ রেট। আমরা যদি সেগুলোকে ঠিকঠাক মতো আইনের আওতায় আনতে পারি, সেগুলো বিচার সম্পন্ন করতে পারি, তাহলে এটা একটা নজির তৈরি করে, যেটা অন্য অপরাধীদেরকে একই ধরনের অপরাধ থেকে নিবৃত্ত করতে পারে। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনাটার পর সরকার তার জায়গা থেকে ওই তড়িৎ পদক্ষেপ নিয়েছে। 19 মে সংঘটিত হয়েছে ঘটনাটা। 24 মের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তারপর 1 থেকে 4 জুনের মধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। আসামির জবানবন্দি যুক্তি তর্ক শেষে 7 জুন রায় ঘোষণা করা হয়েছে। এই আলাপ কেউ কেউ করেন যে অনেক বেশি সাড়া পড়ে গেল বা সরগোল হলো বলেই এই ব্যাপারে অনেক বেশি তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে না। আমরা একটা কথা একটু বলতে চাই, যখন একটা সমাজে কোনো কিছু অনেক বেশি আলোচিত হয়, সেটা নিয়ে আমরা বলছি না যে কোনো হত্যাকাণ্ড, যে কারো মৃত্যু ছোট ব্যাপার, প্রত্যেকটা মৃত্যু একই পরিমাণ মর্মান্তিক, একই পরিমাণ দুর্ভাগ্যজনক, প্রতিটি ধর্ষণ একই রকম ব্যাপার। সেখানে অত্যন্ত কম বয়স্ক একজন শিশুর জীবনে এটা ঘটেছে। কিন্তু যখন এই ঘটনাগুলো প্রচুর জনমানুষের প্রভাব ফেলে, তখন দ্রুত তড়িৎ পদক্ষেপ নেওয়াটা, আবারও বলছি, সেটা ভবিষ্যৎ পটেনশিয়াল অপরাধীদেরকে বার্তা দেয়। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আপনারা জানেন, আসামি পক্ষে রাষ্ট্রপক্ষ আইনজীবী নিয়োগ করেছেন, কারণ আসামি পক্ষের আইনজীবী হিসাবে কেউ কাজ করতে চাননি। আইনমন্ত্রী জানান, আইন অনুযায়ী মামলার নথি ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট বিভাগে পাঠানো হবে। সরকারের প্রত্যাশা, সংশ্লিষ্ট আদালত বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করলে পরবর্তী বিচারিক ধাপগুলো
দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। আপনারা জানেন বিচার বিভাগ একটা আলাদা স্বাধীন বিভাগ, তো আমরা সরকারের জায়গা থেকে এক্সপেক্ট করছি, এটা আইনমন্ত্রী মহোদয় সেভাবেই বলেছেন যে বাকি ধাপগুলো মৃত্যুদণ্ডের জন্য ডেথ রেফারেন্সের প্রশ্ন আছে, সেগুলো হাইকোর্টে হবে, সেগুলো যাতে দ্রুততর সময়ের মধ্যে হয়, এটা আমরা এক্সপেক্ট করছি। আমরা আশা করি আমাদের বিচার বিভাগও এই ব্যাপারটার সেন্সিটিভিটি বুঝতে পারবে। বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় রামিসা ধর্ষণ হত্যা মামলায় অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। রামিসা হত্যা মামলা বর্বরতা ও গুরুত্ব বিবেচনা করে ডেথ রেফারেন্স সোনালিটি যেন আইনগত প্রক্রিয়া মেনেই সিরিয়ালে কিছুটা এগিয়ে আনা যায়, সেজন্য সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। আবারও বলছি, এটা আমরা রিপিট করছি, কেউ ভুল যেন না বোঝেন, বিচারিক প্রক্রিয়া বিচার বিভাগের ব্যাপার। সরকার যেটা করতে পারে সরকার তার জায়গা থেকে অনুরোধ করতে পারে, এবং সরকারের অনুরোধ যেটা সরকার করবেন আমি অনুমান করি আমাদের জনগণও সেভাবেই চান। এই প্রসেস মতোই হোক, কিছুটা প্রায়োরিটি দিয়ে তালিকা যাতে আগে আসে, সেই জিনিসটা যদি হয়, এই নজিরটা আমাদের ভবিষ্যতের জন্য ভালোভাবে কাজ করবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, আপনারা জানেন কোরবানির পরে একটা বড় কাজ থাকে, বিভিন্ন জায়গায় যে পশু কোরবানির বর্জ্য থাকে, খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা হয়েছে। ঢাকা থেকে 51,000 টনের বেশি কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে, এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা মনিটর করতে গিয়েছিলেন, এবং কিছু কিছু সমস্যা পাওয়ার কারণে 2 কর্মকর্তাকে, দক্ষিণ সিটির উত্তর ও দক্ষিণের 2 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট পূর্ণাঙ্গভাবে চালু করা যাবে। এটা প্রথমবারের মতো বাংলাদেশে হচ্ছে। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এবং সিটি কর্পোরেশন একসাথে কাজ করছে। চট্টগ্রাম ওয়াসার পানি পতেঙ্গায় যাবে 63 বছর ধরে, এটা 63 বছর পর চট্টগ্রাম ওয়াসার প্রতিষ্ঠার পর এটা কোনোদিন সেখানে যায়নি। এটা সেখানে যাতে নিয়ে যাওয়া যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটা আলোচিত ঘটনা, সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ বাজার সংলগ্ন দিঘি থেকে একটি কুমির উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। কুমিরটি বর্তমানে সুস্থ আছে। এটা খুবই আলোচিত ছিল, আপনারা জানেন একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল একটা কুকুরকে নিয়ে, পরবর্তীতে আরো ভয়ঙ্কর তথ্য জানা যায় একজন শিশুকে সেই কুমিরটা নিয়ে গিয়েছিল। আমরা জানি যে এইখানে আগে 2টো কুমির ছিল, তাদের মৃত্যু প্রসঙ্গ নতুন করে আনা হয়েছে, এবং এই জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে, এবং সেই পদক্ষেপটা বলবৎ থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেশে মোট কুরবানি হয়েছে 93,67,418টি গবাদি পশু। মোট চাহিদা ছিল 1,06,334টি। প্রাপ্যতা ছিল 1,23,00,000-এর মতো, তার মানে 22 লাখ বেশি পশু রেডি ছিল। আমাদের এই মন্ত্রণালয় খুব ভালোভাবে তাদের কাজ করেছে, এবং দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ সম্ভব হয়েছে। একটা সময় প্রচুর ভারতীয় গবাদি পশু আমাদের দেশে আসতো, এবং সেটা ছাড়া আমাদের কোরবানি কঠিন ছিল। এটা বেশ কয়েক বছর থেকে এটা এই পর্যায়ে আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় নারী হকি, নারী কাবাডি দলের সম্বর্ধনা দেওয়া হয়েছে। নারী পুরুষ হকি দলের জার্সি মুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় 9 দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। প্যারা স্পোর্টস কার্নিভালের নিজস্ব যন্ত্র বাজিয়ে গান গেয়ে মুগ্ধ করা পরিবারটিকে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন। একটা জিনিস একটু জানিয়ে রাখি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা যখন বৈঠকে বসেছি ক্রীড়া মন্ত্রণালয় সহ, তিনি সেখানে আমি যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয়ের রিপ্রেজেন্ট ছিলাম, এই যে আমাদের বিভিন্ন শারীরিক প্রতিবন্ধীরা আছেন তাদের জন্য যথেষ্ট মনোযোগ দিয়ে তাদেরকে বিভিন্ন ক্রীড়া গঠনকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। খেয়াল করলে আমরা দেখবো যে আমাদের সুস্থ করে আমরা যাদেরকে মনে করি, আমরা যারা অ্যাপারেন্টলি কোনোভাবে চ্যালেঞ্জড না ফিজিক্যালি, তারা খুব ভালো করি না, কিন্তু আমাদের এই মানুষগুলো অনেকবার পদক নিয়ে এসছেন, দেশের সম্মান বাড়িয়েছেন, এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ আছে। পানি সম্পদ মন্ত্রণালয় তিস্তা মহাপরিকল্পনা 4 জুন 2026 তারিখে সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা
বাস্তবায়ন সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শুষ্ক মৌসুমে পানি সংকট মোকাবেলা ও কৃষিখাত রক্ষার্থে পদ্মা ব্যারাজের মতো তিস্তা অঞ্চলেও পানি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি আগে একদিন বলেছিলাম, আবার একটু স্পষ্ট করি আরেকবার। এই মিটিংটায় আমি উপস্থিত ছিলাম। সেখানে যেটা হয়েছে, আমাদের আগে তিস্তা মহাপরিকল্পনা যেটা আমাদের সামনে এসেছিল, সেটা ছিল মূলত নদীকে গভীরভাবে খনন করে নদীর প্রশস্ততা কমিয়ে 800 মিটার বা 1 কিলোমিটার মতো রেখে ভূমি পুনরুদ্ধার এবং ভাঙন প্রতিরোধ। তিস্তা পাড়ে যারা থাকেন তারা জানেন তিস্তায় ভাঙন একটা মারাত্মক সংকটের ব্যাপার। সো এই সমস্যাগুলো আছে। কিন্তু আরো বড় সংকট যেটা আমরা দীর্ঘদিন থেকে জানি, যে শুষ্ক মৌসুমে তিস্তা পানি পাচ্ছে না। তিস্তা পানি চুক্তির জন্য আমরা দীর্ঘদিন থেকে আলাপ করছি। আমরা সেই আলাপ চালিয়ে যাওয়া এবং সেটা জনগণের স্বার্থে করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু একই সাথে যে প্রশ্নটা আমাদের সামনে হাজির হয়েছে, বর্ষাকালে যখন প্রচুর পানি, আমাদের এখানে বৃষ্টি হয়, ভারত তখন তাদের যে গজলডোবা ব্যারাজ আছে সেই ব্যারাজের পানি সব ছেড়ে দিয়েছে, প্রচুর পানি আমাদের এখানে তো চলে আসে। এই পানিটাকে সংরক্ষণ করে আমরা কিভাবে সেচের কাজে শুষ্ক মৌসুমে যখন ব্যবহার করা যায়, ওয়াটার রিটেনশন, সেটা এটা খানিকটা পদ্মা যে ব্যারাজ হচ্ছে তার মতো। মানে আগের, আবার একটু বলি, আগে যে পরিকল্পনাটা আমাদের কাছে দেয়া হয়েছিল তিস্তা নিয়ে, সেখানে কোনো ব্যারাজ ছিল না। আমাদের একটা তিস্তা ব্যারাজ ছিল, আগেই করা আছে, 80s করা হয়েছিল, সেটা আছে বেশ খানিকটা আপস্ট্রিমে, উজানে আমাদের দেশের কথা বলছি। এখানে শুধুমাত্র ড্রেজিং করে এটাকে ভাঙন রোধ এবং ভূমি পুনরুদ্ধারের কথা ছিল। এখন আরেকটা ব্যারাজ তৈরি করা হবে, এই আলাপটা হচ্ছে, এটা ফিজিবিলিটি দেখা হচ্ছে, যার মাধ্যমে এটা আরো ডাউনস্ট্রিমে, আরো ভাটিতে হবে, পানি সংরক্ষণ করে সেটা পানিটা ব্যবহার করা যাবে। সেই রকম একটা অপশন নিয়ে কাজ চলছে। তো আমি বিশ্বাস করি যে এটা আরো বেটার হবে, এবং এটাও যেন খুব বেশি দেরি না হয়। মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছেন এই বছরের মধ্যেই যাতে আমরা এটা সম্ভাব্যতা পরীক্ষা সহ সবকিছু করে এটাকে প্রকল্প আকারে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাতে পারে সেই নির্দেশনা দিয়েছে। খাল খনন 180 দিনের কর্মসূচিভুক্ত খালের সংখ্যা 666টি, 1352 কিলোমিটার হলো দৈর্ঘ্য। এখন পর্যন্ত খননকৃত খালের দৈর্ঘ্য 965 কিলোমিটার, 71.37% অগ্রগতি হয়েছে। তার মানে আমাদের 180 দিনের 2/3 এর মতো সময় গেছে। আমরা 6 মাস যদি হিসাব করি, 4 মাসের মতো চলে গেছে, কিন্তু আমাদের অগ্রগতির পরিমাণ 2/3 এর বেশি। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা বেশি খালি খনন করা যাবে। আমার একটু স্মরণ করিয়ে দেই, পদ্মা ব্যারাজ এখানে অনুমোদিত হয়েছে 34,497 কোটি টাকা ব্যয়ে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, নির্বিঘ্নভাবে হজ সম্পাদিত হয়েছে। আমাদের ঈদুল আজহার আগে থেকে তারা যেতে শুরু করেন, পরে তারা ফেরেন, সবকিছু খুব সুন্দরভাবে করা গেছে। খাদ্য মন্ত্রণালয়, ওএমএস কর্মসূচির আওতায় সারা দেশে 1100টি কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে। আপনারা জানেন, এটাতে 30 টাকা দরে চাল, সর্বোচ্চ 5 কেজি, খোলা আটা 24 টাকা দরে, 2 কেজি ওজনের আটার প্যাকেট 55 টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তের জন্য এটা খুবই সাহায্যকারী একটা পদক্ষেপ। ওএমএস এর আওতায় দৈনিক 1195 মেট্রিক টন চাল এবং 1443 মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা শনিবার যে ব্রিফিং করেছিলাম সেখানে এই আলাপটা এসেছিল। বিদ্যুতের দাম যদি অন্যান্য ক্ষেত্রেও বাড়ে, তাহলে পণ্য মূল্য বাড়তে পারে কিনা, বিশেষ করে শিল্প পণ্য যেখানে বিদ্যুৎ প্রয়োজন হয়। আমরা মনে করেছি এটা খুবই নমিনাল হওয়ার কথা, কিন্তু হওয়ার প্রবণতা আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলছি বারবার যে ভালনারেবল মানুষ যাদের প্রয়োজন বেশি, তাদের জন্য আমরা ব্যবস্থা করব, সেটা এইভাবে কার্যকর করব। 2026 সালের 7 জুন পর্যন্ত সরকারি গুদামে মোট খাদ্যশস্যের মজুদ রয়েছে 18,74,272 মেট্রিক টন। এর বিপরীতে নিরাপদ খাদ্য মজুদের পরিমাণ ধরা হয় 13,50,000 মেট্রিক টন। তার মানে আমরা বুঝতে পারছি 13,50,000 প্রয়োজন, আমাদের 18,74,000 আছে, মানে 5 লাখ টন বেশি খাদ্যশস্য মজুদ আছে। এটা দেশের খাদ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের সমস্যার সমাধানে অভিযোগ নিষ্পত্তি নিরসন সেল গঠন করা হয়েছে, এবং রাশিয়া 30 জন বাংলাদেশি যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে 3 রিক্রুটিং এজেন্সি লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এটা একটা ক্রাইসিস। আমরা নিশ্চয়ই মিডিয়াতে খেয়াল করেছি, রাশিয়াতে বিভিন্ন কাজের কথা বলে তরুণদেরকে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলাদেশের তরুণ ওখানে মারা গেছেন, এরকম নিউজ আমাদের কাছে আছে। সো এই ব্যাপারে সরকার কঠোর হচ্ছে, এবং যারা এসবের সাথে জড়িত তাদের ব্যাপারে কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও জুলাই যোদ্ধাদের নিয়মিত সম্মানী ভাতা প্রদানের অংশ হিসেবে
জুলাই 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত শহীদদের উত্তরাধিকারীদের মধ্যে 15,98,96,703 টাকা এবং আহত জুলাই যোদ্ধাদের ক্যাটাগরি ভিত্তিক মাসিক সম্মানী ভাতা বাবদ 136,97,14,000 টাকা বিতরণ করা হয়েছে। চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কাজ চলছে। আপনাদের তথ্য যখন পাবেন সংখ্যাগুলো পেয়ে যাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ সাহায্য কর্মসূচি যেটা করা হয়েছিল সেটা চালু আছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেশের তরুণ ছাত্র সমাজকে বিনোদনের মাধ্যমে বিজ্ঞান শিক্ষা আগ্রহী করে তোলার লক্ষ্যে ঈদুল আজহার পরের দিন মধ্যে নব থিয়েটারে প্রদর্শনী খোলা রাখা হয়। এর বাইরে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন আওতাধীন সাভারে অবস্থিত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন ক্যান্সার সহ অন্যান্য রোগ নির্ণয় ব্যবহৃত পিইটি উৎপাদন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। এটার সঙ্গে যে প্রয়োজনীয় রেডিও ফার্মাসিউটিক্যাল প্রয়োজন হয়। আর আপনারা নিশ্চয়ই জানেন ইউনিট 1-এ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল অ্যাসেম্বলি সফলভাবে সম্পন্ন করা হয়েছে 163টি। পরিকল্পনা মন্ত্রণালয়ে 12টা নতুন এবং সংশোধিত প্রকল্প এর মধ্যে রয়েছে। বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ পুনর্বাসন, সার্কিট হাউস, জেলা প্রশাসক কার্যালয়, সিএমএসএ ক্যান্সার সেন্টার নির্মাণ, এরকম অনেকগুলো প্রজেক্ট আছে, আপনারা পেয়ে যাবেন। আমি আর এগুলো বিস্তারিত বলছি না। আরেকটা জিনিস খুব জরুরি, প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা খবর একটু দিতে চাই। বিমান বাহিনীর জন্য প্রস্তাবিত অতিরিক্ত বাজেট বরাদ্দ সাপেক্ষে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ব্যবস্থাপনায় প্রস্তুত দেশের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে এমআরসিএ, মানে এমআরসিএ অ্যাব্রিভিয়েশন, এটা এলাবোরেশন হচ্ছে মাল্টি রোল কম্প্যাক্ট এয়ারক্রাফট। বাংলাদেশের এয়ারফোর্সের এয়ারক্রাফট কেনা নিয়ে অনেকদিন ধরে কথা বলছে। এই সরকার এটা কন্টিনিউ করবে। অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি মানে যেগুলোকে আমরা সহজ ভাষায় ড্রোন বলি, আননোন এরিয়াল ভেহিকলস, এগুলো